কল্পনা করো একটি দেশ যেখানে ইতিহাস শুধু বইয়ে নয় বরং মাটির নিচে, শহরের দেওয়ালে এবং মানুষের গল্পে ইতিহাস লুকিয়ে আছে। যেখানে একদিকে নীল সমুদ্র আর অন্যদিকে অসীম বালুর সাগর। জিসমিস্টের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে জানাবো আরো একটি রহস্যময় দেশ সম্পর্কে। শেষ পর্যন্ত দেখলে এমন কিছু জানতে পারবেন এই দেশ সম্পর্কে যা সত্যি আপনাকে অবাক করবে। চলুন শুরু করি। এই দেশটির নাম আলজেরিয়া। উত্তর আফ্রিকার হৃদয়ে অবস্থিত একটি দেশ। শুধু একটি মানচিত্রের অংশ নয়, বরং এটি একটি সভ্যতার মিলনস্থল। এর উত্তরে রয়েছে শান্ত অথচ ঐতিহাসিক মেডিটেরানিয়ান সি। এই সাগরে হাজার বছর ধরে বাণিজ্য, যুদ্ধ আর সংস্কৃতির আদান প্রদানের পথ ছিল। আর দক্ষিণে শুরু হয় এক ভিন্ন পৃথিবী, বিশ্বের সবচেয়ে বড় গরম মরুভূমি সাহারা ডেজার্ট। এই সাহারা শুধু বালুর সাগর নয়, এটি রহস্য, নিঃসঙ্গতা এবং বেঁচে থাকার লড়াইয়ের প্রতীক। দিনে তাপমাত্রা 50 ডিগ্রির কাছাকাছি উঠে যায়, আর রাতে তা হঠাৎ নেমে যায় শীতলতায়। তবুও মানুষ এখানে বেঁচে আছে শত শত বছর ধরে। আলজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় দেশ। এর আয়তন প্রায় 23.8 লাখ বর্গ কিলোমিটার। এত বড় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে ঘন্টার পর ঘন্টা নয়, দিন লেগে যায়। এ দেশের ভৌগোলিক বৈচিত্র্য অবিশ্বাস্য। উপকূলীয় অঞ্চল সবুজ, উর্বর এবং জনবহুল। পাহাড়ি অঞ্চল আটলাস মাউন্টেন্স, যেখানে শীতকালে তুষারও পড়ে। আর দক্ষিণে অসীম মরুভূমি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এমন বৈচিত্র্যময় একটি দেশ তৈরি হলো? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। যখন এই ভূমিতে প্রথম সভ্যতার জন্ম হয়েছিল হাজার হাজার বছর আগে, যখন পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না, যখন আধুনিক দেশগুলোর অস্তিত্বই ছিল না, তখনও এক অঞ্চল ছিল যেখানে মানুষ বাস করত, সংস্কৃতি গড়ে উঠত আর ইতিহাস লেখা হচ্ছিল ধীরে ধীরে। এই অঞ্চলটাই আজকের আলজেরিয়া। এই ভূমির প্রথম পরিচিত বাসিন্দারা ছিল বারবার্স। তাদের আরেক নাম ছিল আমাজি, যার অর্থ স্বাধীন মানুষ। তারা ছিল সাহসী, অভিযাত্রী এবং প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়া এক অসাধারণ জাতি। তারা মরুভূমিতে বেঁচে থাকতে জানত, পাহাড়ে বসতি করতে জানত, আর ব্যবসা বাণিজ্যও ছিল দক্ষ। তারা শুধু যোদ্ধা ছিল না, তারা ছিল সংস্কৃতির নির্মাতা। তাদের ভাষা, তাদের সঙ্গীত, তাদের পোশাক আজও আলজেরিয়ার সংস্কৃতিতে জীবন্ত। সময় গড়াতে থাকে, সমুদ্রপথে আসে নতুন মানুষ, ফোইনিসিয়ানস। তারা ছিল দক্ষ ব্যবসায়ী। তারা উপকূলীয় অঞ্চলে বসতি স্থাপন করে এবং তৈরি করে বাণিজ্য কেন্দ্র। এই অঞ্চলের গুরুত্ব বাড়তে থাকে দ্রুত। তারপর আসে এক বিশাল শক্তি, রোমান এম্পায়ার। রোমানরা এই অঞ্চল দখল করে এবং একে তাদের সাম্রাজ্যের অংশ বানায়। তারা এখানে তৈরি করে বিশাল শহর, পাকা রাস্তা, থিয়েটার, জল সরবরাহ ব্যবস্থা। কিন্তু কোনো সাম্রাজ্যে চিরস্থায়ী নয়। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে রোমান এম্পায়ার। আর তখনই শুরু হয় পরিবর্তন। 7ম শতাব্দীতে আসে নতুন শক্তি, আরব মুসলিমরা। তারা নিয়ে আসে ইসলাম। ইসলাম শুধু ধর্ম ছিল না, এটি ছিল একটি নতুন জীবনধারা। মানুষ ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে শুরু করে। এই পরিবর্তনের ফলে ভাষা বদলে হয়ে যায় আরবি, সংস্কৃতি পরিবর্তিত হয়, সমাজ নতুন রূপ পায়। কিন্তু বারবাররা তাদের পরিচয় হারায়নি, বরং তারা ইসলামকে নিজেদের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে নেয়। এটাই আলজেরিয়ার সবচেয়ে বড় শক্তি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এভাবে হাজার বছরের পরিবর্তনের মাধ্যমে গড়ে ওঠে এক অনন্য সমাজ, যার ভিত্তি বারবার ঐতিহ্য, রোমান প্রভাব এবং ইসলামের আলো। কিন্তু ইতিহাস এখানেই শেষ না। ইতিহাস কখনো থেমে থাকে না। এক শক্তি চলে গেলে আরেক শক্তি জায়গা নেই। আর আলজেরিয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। 1500 শতকের শেষ দিকে মেডিটেরেনিয়ান অঞ্চলে শক্তিশালী হয়ে ওঠে একটি সাম্রাজ্য, যার নাম ছিল অটোমান এম্পায়ার। তারা শুধু ভূমি নয়, সমুদ্রের উপরও আধিপত্য চাইত। আলজেরিয়ার উপকূল তখন ছিল দস্যু, ব্যবসায়ী আর যুদ্ধ জাহাজে ভরা। এই সুযোগটাই নেয় অটোমানরা। 1600 শতকে আলজেরিয়া অটোমান এম্পায়ারের অংশ হয়ে যায়। কিন্তু এটি পুরোপুরি সরাসরি শাসিত ছিল না, বরং এখানে শাসন করত স্থানীয় শাসক ডে অফ আলজার্স। এটি ছিল এক ধরনের আধা স্বাধীন শাসন ব্যবস্থা। অটোমানদের প্রতি আনুগত্য থাকলেও নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। এক সময় আলজেরিয়া পরিচিত হয়ে ওঠে বারবারিক কোস্ট নামে, কারণ এখানে ছিল সমুদ্র দস্যুদের শক্ত ঘাঁটি। তারা ইউরোপীয় জাহাজ আক্রমণ করত, মানুষ ধরে নিয়ে যেত এবং মুক্তিপণ দাবি করত। এই কারণে ইউরোপের দেশগুলো আলজেরিয়াকে ভয় পেত। কিন্তু সেই ভয় এক সময় রাগে পরিণত হয়। 1830 সালে একটি ছোট ঘটনা বদলে দেয় পুরো ইতিহাস। ফ্রান্সের এক কূটনীতিকের সঙ্গে আলজেরিয়ার শাসকের বিবাদ হয়। এক পর্যায়ে শাসক তাকে একটি পাকার আঘাত করে। এই ঘটনাকে অজুহাত বানিয়ে ফ্রান্স আক্রমণের প্রস্তুতি নেয়। 1830 সালে ফরাসি সেনাবাহিনী আলজেরিয়ায় আক্রমণ চালায়। তারা দ্রুত রাজধানী আলজিয়ার্স দখল করে নেয় এবং এখান থেকেই শুরু হয় এক দীর্ঘ, কঠোর এবং নির্মম উপনিবেশিক শাসন। ফরাসিরা আলজেরিয়াকে শুধু দখলই করেনি, তারা এটিকে নিজেদের দেশের অংশ বানিয়ে ফেলে। স্থানীয়দের জমি কেড়ে নেওয়া হয়, ইউরোপীয় বসতি স্থাপন করা হয়, মুসলিমদের অধিকার সীমিত করা হয়। ভাবো, নিজের দেশেই তুমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এটাই ছিল আলজেরিয়ার মানুষের বাস্তবতা। কিন্তু মানুষ চুপ করে থাকেনি। একজন নেতা উঠে আসেন, এবিডি আল কাদির। তিনি ছিলেন একজন ধর্মীয় নেতা, একজন যোদ্ধা এবং একজন কৌশলী সংগঠক। তিনি ফরাসিদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন, বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যান। কিন্তু আধুনিক অস্ত্র আর বিশাল সেনাবাহিনীর সামনে তার লড়াই শেষ পর্যন্ত টিকতে পারেনি। ফরাসি শাসনের ফলে আরবি ভাষা কমে যায়, ফারসি ভাষা ছড়িয়ে পড়ে। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসে। তারা শুধু ভূমি দখল করেনি, তারা মানুষের পরিচয়ও বদলাতে চেয়েছিল। এই শাসন চলে 1 বছর না, 10 বছর না, বরং এই শাসন চলে 132 বছর। একটি পুরো প্রজন্ম জন্ম নেয়।
যারা স্বাধীনতা কি তা জানতোই না। একটা সময় আসে যখন মানুষ ভয় পায় না, আর যখন অত্যাচার এতটাই বেড়ে যায় যে মৃত্যু পর্যন্ত আর ভয় লাগে না। আলজেরিয়ার মানুষের জন্য ঠিক এমন একটা সময় এসেছিল। 1954 সাল একটি সংগঠন গোপনে পরিকল্পনা শুরু করে। এর নাম NLF, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। তাদের লক্ষ্য একটাই, স্বাধীনতা। যে স্বাধীনতা তাদের থেকে এক শতাব্দীরও বেশি সময় আগে কেড়ে নেওয়া হয়েছিল। 1 নভেম্বর 1954 সালে এক রাত দেশের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালানো হয় এবং শুরু হয় আলজেরিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই যুদ্ধ ছিল আলাদা। এটা ছিল না শুধু সেনাবাহিনীর যুদ্ধ, এটা ছিল জনগণের যুদ্ধ। FLN ব্যবহার করত গেরিলা কৌশল, হঠাৎ আক্রমণ, দ্রুত পালিয়ে যাওয়া, শহর ও গ্রামে লুকিয়ে থাকা। ফ্রান্স এই বিদ্রোহ দমন করতে পুরো শক্তি ব্যবহার করে, হাজার হাজার সৈন্য পাঠানো হয়, কিন্তু যুদ্ধ দ্রুতই এক নির্মম রূপ নেয়। এই যুদ্ধে শুধু বন্দুক ব্যবহার করা হয়নি, ব্যবহার হয়েছে নির্যাতন, ভয় আর মানসিক চাপ। মানুষকে ধরে নিয়ে যাওয়া হতো, তাদের জিজ্ঞাসাবাদ করা হতো, আর অনেকেই আর কখনো ফিরে আসেনি। এই সময়টা ছিল অত্যন্ত কঠিন, যেখানে সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল। এই যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি ছিল ব্যাটেল অব আলজিয়ার্স। রাজধানী আলজিয়ার্স পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। বোমা হামলা, চেকপোস্ট দেওয়া, শহর হয়ে ওঠে এক ভয়ঙ্কর সংঘর্ষের জায়গা। এই যুদ্ধ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মানুষ প্রশ্ন করতে শুরু করে, এটা কি ন্যায্য? এই যুদ্ধে লাখ লাখ মানুষ মারা যায়, অনেক পরিবার ভেঙে যায়, একটি পুরো প্রজন্ম বড় হয় ভয় আর অনিশ্চয়তার মধ্যে। কিন্তু তবুও মানুষ থামেনি, কারণ তারা জানতো স্বাধীনতা ছাড়া বেঁচে থাকা মানে আধা জীবন। অবশেষে বহু বছর লড়াইয়ের পর ফ্রান্স বুঝতে পারে এই যুদ্ধ জেতা সম্ভব নয়। 1962 সাল একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং আলজেরিয়া স্বাধীনতা লাভ করে। রাস্তা ভরে যায় মানুষের ভিড়ে, মানুষ আনন্দে কাঁদে, কারণ তারা অবশেষে তারা মুক্ত। কিন্তু এই স্বাধীনতার মূল্য ছিল বিশাল, রক্ত, ত্যাগ এবং অগণিত গল্প। স্বাধীনতা পাওয়ার পর সবকিছু ঠিক হয়ে গিয়েছিল না, কারণ আসল চ্যালেঞ্জ তখনই শুরু হয়, একটি নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ। স্বাধীনতার পর মানুষের মনে ছিল একটাই স্বপ্ন, শান্তি, উন্নয়ন, একটি নতুন শুরু। রাস্তা ভরে ছিল উল্লাসে, মানুষ ভেবেছিল সবকিছু এবার বদলে যাবে। স্বাধীনতার পর ক্ষমতায় আসে FLN নেতৃত্বাধীন সরকার। দেশের প্রথম বড় লক্ষ্য ছিল ভাঙ্গা অর্থনীতি করা, শিক্ষা ব্যবস্থা তৈরি করা, অবকাঠামো উন্নয়ন। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। যুদ্ধ শেষ হলেও সমস্যা শেষ হয়নি। শুরুতে আলজেরিয়া একটি একদলীয় রাষ্ট্র হয়ে ওঠে। সব ক্ষমতা কেন্দ্রীভূত ছিল সরকারের হাতে। এতে কিছু স্থিতিশীলতা এলেও রাজনৈতিক স্বাধীনতা সীমিত ছিল। দেশটির সবচেয়ে বড় শক্তি ছিল তেল ও গ্যাস সম্পদ। সোনাট্রাজ এই কোম্পানি হয়ে ওঠে অর্থনীতির কেন্দ্র। কিন্তু সমস্যা ছিল, অর্থনীতি এককভাবে নির্ভরশীল ছিল জ্বালানির উপর। 1980-এর দশকে শুরু হয় অর্থনৈতিক সংকট। বেকারত্ব বাড়ে, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, জনগণের অসন্তোষ বাড়ে। মানুষ আবার পরিবর্তন চায়। 1991 সাল নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি ইসলামিক দল FIS জয়ের পথে ছিল, কিন্তু সরকার নির্বাচন বাতিল করে দেয়। এটাই শুরু করে দেয় আলজেরিয়ান সিভিল ওয়ার। দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, সরকার সমর্থক, ইসলামিক বিদ্রোহী দল। এটা আর সাধারণ রাজনীতি ছিল না, এটা হয়ে যায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। গ্রামে গ্রামে ভয় ছড়িয়ে পড়ে, মানুষ বুঝতে পারে না কে নিরাপদ আর কে বিপজ্জনক। আলজিয়ার্স সহ অনেক শহর অস্থিতিশীল হয়ে পড়ে, হাজার হাজার মানুষ প্রাণ হারায়, অনেকে নিখোঁজ হয়ে যায়। এই যুদ্ধ শুধু রাজনীতি বদলায়নি, সমাজ ভেঙে পড়ে, পরিবার বিচ্ছিন্ন হয়, মানুষের মধ্যে ভয় তৈরি হয়। এই সময়কে বলা হয় লস ডিসেট, হারানো এক দশক। ধীরে ধীরে সরকার নিয়ন্ত্রণ ফিরে পায়। 2000-এর শুরুর দিকে যুদ্ধ কমে আসে, কিন্তু ক্ষত থেকে যায়। আলজেরিয়া আবার শান্তি পেলেও তার সমাজ কখনো আগের মতো হয়নি। কিন্তু আজকের আলজেরিয়া কেমন? একটি দেশ কি শুধু অতীত দিয়ে বাঁচে? না, তার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ। একটি দেশ যে দেশ যুদ্ধ দেখেছে, উপনিবেশ দেখেছে, গৃহযুদ্ধ দেখেছে, তবুও আজও দাঁড়িয়ে আছে আলজেরিয়া। আজকের আলজেরিয়ার অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে একটি শক্ত ভিত্তির উপর, তেল ও প্রাকৃতিক গ্যাস। এই সম্পদ দেশটিকে দিয়েছে অর্থনৈতিক শক্তি। দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানি সোনাট্রাজ। এটি শুধু একটি কোম্পানি নয়, এটি পুরো অর্থনীতির মেরুদণ্ড। আলজেরিয়া বিশ্বের অন্যতম বড় গ্যাস রপ্তানিকারক দেশ। ইউরোপের অনেক দেশ এ দেশ থেকে গ্যাস আমদানি করে, কিন্তু সমস্যা এখনো আছে। অর্থনীতি পুরোপুরি বৈচিত্র্যময় নয়, বেকারত্ব এখনো একটি বড় সমস্যা, তরুণদের জন্য সুযোগ সীমিত। আলজেরিয়ার সংস্কৃতি হলো এক অনন্য মিশ্রণ, আরব, বার্বার, ফ্রান্স ইনফ্লুয়েন্স। এখানকার মানুষ তাদের পরিচয় নিয়ে গর্বিত, তারা একই সাথে আধুনিক এবং ঐতিহ্যবাহী। আলজেরিয়ার সঙ্গীতেও রয়েছে গভীর ইতিহাস। রাই মিউজিক আলজেরিয়ার সবচেয়ে পরিচিত আধুনিক সঙ্গীত দ্বারা। দেশটির প্রায় 99% মানুষ মুসলিম। ইসলাম তাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আলজেরিয়া পর্যটনের জন্য এখনো পুরোপুরি উন্মুক্ত না হলেও এর সৌন্দর্য অসাধারণ। সাহারা ডেজার্ট, বিশাল বালুর সমুদ্র, যেখানে সূর্যাস্ত যেন আগুনের মতো আকাশ জ্বালিয়ে দেয়। মেডিটেরানিয়ান সি, নীল পানির শান্ত সৌন্দর্য। হিস্টোরিক্যাল সিটিজ আলজিয়ার্স, যেখানে পুরনো আর নতুন একসাথে বেঁচে আছে। আলজেরিয়ার বর্তমান সরকারে মূলত একাধিক দল নিয়ে কোয়ালিশন জোট সরকার আছে। বর্তমানে আলজেরিয়া একা কোনো দল শাসন করছে না, কিন্তু FLN সমর্থিত প্রেসিডেন্ট নেতৃত্বাধীন জোটই আলজেরিয়া শাসন করছে। আলজেরিয়া শুধু একটি দেশ নয়, এটি একটি ইতিহাস, একটি সংগ্রাম, একটি বেঁচে থাকার গল্প। একটি দেশ যেখানে রোমান সভ্যতা এসেছে, আরব সংস্কৃতি এসেছে, অটোমান শাসন এসেছে, ফরাসি উপনিবেশ এসেছে এবং স্বাধীনতার জন্য রক্ত ঝরেছে। তবুও এই দেশ ভেঙে যায়নি, এই দেশ হারিয়ে যায়নি। এই দেশ এখনো দাঁড়িয়ে আছে, কারণ কিছু দেশ শুধু মানচিত্রে থাকে না, তারা ইতিহাসে বেঁচে থাকে। এতক্ষণ জিসমিস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো দেশের ফুল ডকুমেন্টারি নিয়ে। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জিসমিস্টের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।